সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৫০তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। সে সময় কিন্তু আমরা ঘুণাক্ষরেও চিন্তা করিনি যে সেদিনকার স্টুডেন্টস র্যালিতে কোনো গোলমাল হবে। আদিনাথ দা বোধহয় জানতেন কথা, কিন্তু আমরা জানতাম না। বিভিন্ন কলেজ থেকে ছাত্ররা জমায়েত হয়েছে সেনেট হলের সামনে। একদল পুলিশ গোল দিঘির এক কোণে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে, আমাদের আর এগুতে দেওয়া হবে না। কয়েকজন ছাত্রনেতা কথা বলছে পুলিশ অফিসারদের সঙ্গে। আমরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছি, ইয়ে আজাদি ঝুটা হ্যায়, ভুলো মাত ভুলো মাত। ছাত্র সমাজ দিচ্ছে ডাক, কায়েমি স্বার্থ নিপাত যাক। কে প্রথম ইট ছুড়ল আমি লক্ষ্যই করিনি। হঠাৎ দেখলাম দারুণ ইট ছোড়া শুরু হয়ে গেছে। ইটের সঙ্গে অনেকের চটি জুতো। পুলিশ লাঠিচার্জ করল। আমরা একটু পেছনে ছিলাম। হুড়োহুড়ি শুরু হতে দেখে মেজাজ খুব খারাপ হয়ে গেল। প্রেসিডেন্সি কলেজের সামনে রাস্তা সারাই হচ্ছিল। সেখানকার খোয়া তুলে নিয়ে মারতে লাগলাম পুলিশের দিকে। ফটফট করে আওয়াজ হতে লাগলো টিয়ার গ্যাস শেলের। আমি তখনও সেখানে দাঁড়িয়েছিলাম। কে একজন আমার হাত ধরে বলল, এই ইডিয়েট, দৌড়ো। তাকিয়ে দেখি জিমুতের সঙ্গে অনেকদিন দেখা হয়নি। এর মধ্যেও এক মুখ দাড়ি রেখেছে। ততক্ষণে আমার সাংঘাতিক চোখ জ্বালা করতে শুরু হয়েছে। চোখ খুলে তাকাতেই পারছি না। জিমুতো আমার হাত ধরে টানতে টানতে নিয়ে এলো বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে। রাস্তার চাপাকল থেকে রুমাল ভিজিয়ে এনে আমার চোখে চেপে ধরল। সারা রাত রাত্রি জাগরণের ক্লান্তি, তারপর চোখে টিয়ার গ্যাসের ঝাপটা একটু বেশি লেগেছে। মনে হলো আমি অন্ধ হয়ে গেছি। জিমুতের হাত জড়িয়ে ধরে ব্যাকুলভাবে বললাম, আমার চোখ, আমার চোখ। জিমুতো ফের রুমাল ভিজিয়ে এনে বলল, ভালো করে চেপে ধরে থাক, একটু জ্বালা করবে, আর কোনো ভয় নেই। তখন ছাত্র পুলিশে খণ্ডযুদ্ধ বেঁধে গেছে গোল দিঘির এপাশে, আর পুলিশ এগোতে পারছে না। পুলিশকে এক জায়গায় আটকাতে পারাটাই ছাত্রদের কাছে বিরাট জয়ের ব্যাপার মনে হচ্ছে। দলে দলে ছেলে ছুটে যাচ্ছে সেদিকে। আমার চোখটা একটু ভালো হবার পর জিমুতো বলল, বাড়ি যাবি? আমহার স্ট্রিটের দিকে রাস্তা ফাঁকা। আমি জিজ্ঞেস করলাম, আর তুই? আমার কিছু ঠিক নেই। তুই এখানে থাকবি? আরও গোলমাল বাড়বে বলে মনে হচ্ছে। এখন বাড়ি চলে গেলে সেফ সাইডে থাকা যাবে। তুইও বাড়ি চল তাহলে। তুই যদি থাকিস আমি তাহলে থাকতে পারি। সিদ্ধান্ত নিতে আমার এক মুহূর্তও দেরি হলো না। তখন সেখানে যুদ্ধক্ষেত্রের মতন উত্তেজনা। এ ছেড়ে জিমুতো যদি না যেতে চায় আমি একা যাব? বললাম, চল সামনে এগিয়ে দেখি। একদল ছেলে ইট ছুঁড়তে ছুঁড়তে পুলিশ বাহিনীকে তাড়িয়ে প্রায় মেডিকেল কলেজের গেটের কাছে নিয়ে গেছে। জিমুতো আর আমি রণ উন্মাদনায় তাদের সঙ্গে যোগ দিতে গেলাম। বেশি দূর এগোনো গেল না। কয়েকটা ট্রাম অনেকক্ষণ থেকেই থেমেছিল। ইট ছোঁড়ার সময় আমরা ট্রামের আড়ালে আশ্রয় নিচ্ছিলাম। হঠাৎ একটা ট্রাম থেকে ধোঁয়া বেরোতে লাগলো। তারপরে জ্বলে উঠল দাউ দাউ করে আগুন। স্বাধীনতার পর কলকাতার রাস্তায় সেই প্রথম ট্রাম পড়ল। বিস্ময়ের ঘোর কাটবার আগেই দেখলাম আমাদের চতুর্দিকেই পুলিশ। উল্টো দিক থেকেও যে পুলিশের গাড়ি আসতে পারে এটা আমরা কেন ভাবিনি কে জানে। জিমুতো বলল, ক্যান্টিনের দিকে চল। সঙ্গে সঙ্গে দুজনে দৌড়লাম। কলুটোলার কাছে একদল ছাত্র দুদিকে পুলিশের মাঝখানে একেবারে ফাঁদে পড়ে গেছে। আমরা সেনেট হলের সিঁড়ির নিচে ডান পাশ দিয়ে ক্যান্টিনের দিকে যাবার চেষ্টা করলাম, কারণ এইটুকু জানি পুলিশ ইউনিভার্সিটির ভেতর ঢুকবে না। ক্যান্টিনের দিকে যাবার জন্য লোহার লাল গেটটা কে যেন বন্ধ করে দিয়েছে। এ সময় কোনোদিন তো এই গেট বন্ধ থাকে না। আমরা দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করতে লাগলাম, এই খুলে দাও, শিগগির খুলে দাও। এমন সময় দড়াম করে একটা শব্দ হলো। আমি ভেবেছিলাম লোহার গেটটা উল্টো দিক থেকে কেউ খুলছে বুঝি, সেই শব্দ। তারপরে দেখি লোহার গেটে একটা গোল গর্ত, আমার থেকে বিঘত খানেক দূরে। জিমুতো মাটিতে আছড়ে পড়ে আমার পা টেনে বলল, শুয়ে পড়, শুয়ে পড়, ফায়ার করছে। আমি নিচে শুয়ে পড়লাম সঙ্গে সঙ্গে। আরও কয়েকটা গুলির শব্দ। জিমুতো দাঁতে দাঁত চেপে বলল, শালারা এলোমেলো ফায়ার করছে। আমি আস্তে আস্তে ওপরের দিকে তাকালাম। কোনো সন্দেহ নেই, একটা গুলি ওই লোহার দরজা ভেদ করে বেরিয়ে গেছে। আমার এত কাছ দিয়ে, মৃত্যু এত কাছে এসেছিল।
মনে পড়ল সকালবেলার চিন্তাটা, যদি আর বাড়ি না ফিরি। গুলিটা আর মাত্র 1 বিঘত ডান দিক দিয়ে এলে আমার আর কোনো দিন বাড়ি ফেরা হতো না। জিমু তো ফিসফিস করে বলল, পড়ে যাবার সময় আমার হাঁটুতে দারুণ জোরে লেগেছে রে, দৌড়তে পারবো কিনা সন্দেহ। আমি বিবর্ণ মুখে বললাম, সত্যি গুলি করছে? তুই কি ভেবেছিলি স্বদেশি পুলিশ বলে বন্দুকে গুলির বদলে লজেন্স ভরে ছুড়বে? আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমার শরীরটা ভীষণ দুর্বল লাগছে। এত ভয় আমি জীবনে কখনো পাইনি। মৃত্যুর এত কাছাকাছি এসে আমি সাহসের সঙ্গে দাঁড়াতে পারি না। এভাবে কেন মরব? আমি কি শুধু একটা সংখ্যা? মাটিতে পড়ার সময় আমার বুক পকেট থেকে অনেক কাগজপত্র পড়ে গেছে। তার মধ্যে রয়েছে রেনুর চিঠিটা। খানিকটা হামাগুড়ি দিয়ে এগিয়ে আমি কাগজপত্রগুলো তুলে নিই। আমি কোনো ক্রমে পালিয়ে যেতে সক্ষম হলেও জিমু তো ধরা পড়ে যায়। সব শুদ্ধ 154 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এছাড়া 2 জন নিহত ও 11 জন আহত। পরের দিন আবার ধর্মঘট ডাকা হলো, আবার গোলমাল। এইরকমভাবে চলল 5 দিন। ততদিনে আমরা জেনে গেছি আদিনাথ দা প্রমুখ ছাত্রনেতাদের এরকমই পরিকল্পনা ছিল, ধর্মঘট ডেকে বিশৃঙ্খলার সৃষ্টি করে জনজীবনকে স্তব্ধ করে দিতে হবে। পুলিশ যদি অত্যাচার চালায় সেটাও এক হিসেবে লাভ। তাহলে জনসাধারণের মন এই প্রতিক্রিয়াশীল সরকারের বিরুদ্ধে বিষিয়ে উঠবে। এই সরকারের পতন ঘটাতে তাহলে আর দেরি হবে না। ওদিকে গ্রামে গ্রামেও মুক্তাঞ্চল তৈরির প্রস্তুতি চলছে। আমরাও এই নীতিকে সঙ্গত মনে করেছিলাম। 5 দিন পর যখন মনে হলো সাময়িকভাবে আমাদেরই জয় হয়েছে, সংবাদপত্রগুলি সরকারের সমালোচনায় মুখর, রাস্তার লোকেরাও বিরক্তি প্রকাশ করছে, তখন আপাতত আমরা বিরতি ঘোষণা করলাম। চাপে পড়ে সরকার ছাত্রবন্দীদের মুক্তি দিল। আমাদের পক্ষ থেকে তুলে নেওয়া হলো ধর্মঘট। নিহতের সংখ্যা শেষ পর্যন্ত দাঁড়ালো 3 জন। যারা মারা গেছে তাদের কারুকেই আমি চিনি না, কিন্তু যখনই মনে পড়ে যে আমিও ওদের একজন হতে পারতাম, তখনই আমার শরীরে একটা শিহরণ খেলে যায়, রোমকূপ খাড়া হয়ে ওঠে। মাথায় গুলি লাগা অবস্থায় আমি পড়ে থাকতাম ক্যান্টিনের গেটের সামনে। পুলিশের গাড়ি আমার শরীরটা ছেঁচড়ে টেনে নিয়ে যেত, তারপর কাটাকুটি করে পাঠিয়ে দিত মর্গের বরফ ঘরে। একসময় মুখ থেকে চাদরের ঢাকা সরিয়ে দেখে মা কিংবা বাবা বলতেন, হ্যাঁ, এরই নাম ছিল বাদল। মৃত্যু সম্পর্কে আমার মধ্যে একটা রোম্যান্টিক মোহ আছে, কিন্তু এর সঙ্গে তার কিছুই মেলে না। কেন এই মৃত্যু? কবে দেশের অবস্থা বদলাবে কি বদলাবে না তার জন্য আমি গুলি খেয়ে রাস্তায় মরে পড়ে থাকব? জন্মেছি যখন, তখন এত সহজে এই পৃথিবী ছাড়ব না। লেনিন যদি 1905 সালের প্রথম বিপ্লবে গুলি খেয়ে মরে যেতেন, তাহলে তার নামও কি আমরা এখন কেউ মনে রাখতাম? মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা এখনও আমার মাথায় ঘোরে, কিন্তু সেই মৃত্যু যেন একটা শিল্পের মতন। মৃত্যু যেন একটি নারী, যেমন রেনু। তার কাছে আমি চিরকালের মতন আশ্রয় পেতে চাই, যাতে আমাকে আর কেউ বিরক্ত না করে। রেনুকেও আমি যা বলতে পারি না, মৃত্যুকে তাই বলবো, তুমি আমাকে নাও, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। আসলে এসব কল্পনা বিলাস। আমি একটি কাপুরুষ ছাড়া কিছুই নয়। যখনই মৃত্যুর খুব কাছাকাছি যাই, অমনি দারুণ ভয় পেয়ে পিছিয়ে আসি। তবু মনে মনে ঠিক করে ফেললাম আমি এরকম কাপুরুষই থাকব। অকারণে পুলিশের গুলি খেয়ে মরা ঠিক কাজের কথা নয়। আরও ঠিক করে ফেললাম, রাজনীতি করতে গেলে আমাকে খুব শিগগির নেতা হয়ে উঠতে হবে। নেতারা চট করে মরে না। জেল টেল খাটা যেতে পারে, কিন্তু গোলমালের সময় সাধারণ ছেলেদের খেপিয়ে পাঠাতে হবে সামনের দিকে। চিরকালই এরকম কিছু সাধারণ ছেলে মরে, কিন্তু আমি এদের থেকে আলাদা। সূর্যদাকে দেখলুম তো, কত কষ্ট সহ্য করেছে, কতবার লাইফ রিস্ক করেছে, অথচ এখন তাকে কেউ চেনেই না। নেতা হতে পারেনি কি না? ওদিকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের এক বিখ্যাত নেতা এখন রেশনিং ডিপার্টমেন্টের ইনচার্জ হয়ে ঘুষের টাকায় লাল হচ্ছেন, তবু তাকে কেউ কিছু বলছে না, কারণ শ্রদ্ধেয় ব্যক্তি যে। কলেজের সোশ্যাল ফাংশন বন্ধ হয়ে গেল। তার বদলে এই আন্দোলনের শহীদদের স্মরণে এবং বন্দি মুক্তি উপলক্ষে ওয়েলিংটন স্কোয়ারে একটা সভা হলো। সেই সভায় আদিনাথদার অনুরোধে আমি একটা ছোট্ট বক্তৃতা দিলাম। আমার পা ঠকঠক করে কাঁপছিল।
এবং সামনের সারির কমরেডদের চোখের দিকে তাকাতে সাহস হচ্ছিল না। তবু কোনো রকমে উতরে গেলাম প্রথম পরীক্ষায়। আমাদের কলেজের 5 জন ছাত্র ধরা পড়েছিল। তারা কলেজে এসে এমন রোমহর্ষক গল্প বলতে লাগলো যে রীতিমতন হিংসেই হতে লাগলো আমাদের। পুলিশের মারটার না খেয়ে শুধু একবার জেলটা ঘুরে আসতে পারলে দারুণ একটা অভিজ্ঞতা হতে পারত। কয়েকদিন ধরে এসব গল্প এবং আলোচনা চলছিল। ক্লাস করার দিকে একটুও মন নেই। বই খাতা নিয়ে সোজা নরেন ক্যাবিনে এসে উপস্থিত হই। ক্লাসে প্রক্সি দেবার ব্যবস্থা ঠিকঠাক আছে। এর মধ্যে নির্মল একদিন এসে আড্ডার সুর কেটে দিল। নির্মলের ডান হাতখানা প্লাস্টার করা, মুখে খোঁচা খোঁচা দাড়ি। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, খিরে তোর হাত ভাঙলো কি করে? নির্মল গম্ভীরভাবে উত্তর দিল, আমি 7 দিন হাসপাতালে পড়েছিলাম, তোরা কেউ একবারও দেখতে গেলি না। আদিনাথ দা সেদিন হাজির ছিলেন নরেন ক্যাবিনে। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় হাত ভাঙলো? পাড়ায়? নির্মল হঠাৎ খিঁচিয়ে উঠল আদিনাথদার মুখের ওপর। আদিনাথদার সঙ্গে এইভাবে কথা বলার কথা আমরা কেউ কল্পনাই করতে পারি না। তাছাড়া নির্মল বলতে গেলে আদিনাথদার ঘনিষ্ঠতম শিষ্য। নির্মল বলল, কোথায় ভেঙেছে আপনি জানেন না? ধর্মঘটের প্রথম দিনে আমি আপনার পাশে ছিলাম না? আদিনাথদা মৃদু গলায় বললেন, তা ছিলে, কিন্তু শেষের দিকে তোমাকে দেখতে পাইনি। দেখবেন কি করে? আমি তো দেখলাম পুলিশ ঘিরে লাঠি তুলতে না তুলতেই আপনি খেচে দৌড় দিলেন। পেছন ফিরে একবারও তাকিয়েছিলেন? সবাই অপ্রস্তুত অবস্থায় চুপ করে গেল। আদিনাথদার নামে এরকম অভিযোগ দেওয়ায় কে কি বলবে ভেবে পেল না। আমি নিজেও সেদিন পালিয়েছিলাম বলে মনে মনে আদিনাথদাকেই সমর্থন করলাম। খামোখা পুলিশের লাঠির নিচে পড়ে পড়ে মার খাবার দরকারটা কি? যারা বোকা তারাই মার খায়। আদিনাথদা ঠান্ডা চোখে নির্মলের দিকে তাকিয়ে বললেন, তোমার হাতে কি ফ্র্যাকচার হয়েছে? নির্মল সে প্রশ্নের উত্তর না দিয়ে ফের চিবিয়ে চিবিয়ে বলল, আমাদের তাতিয়ে সামনে ঠেলে দিয়ে আপনারা সবাই কেটে পড়লেন। হ্যাঁ, গৌতম দাদের তবু দেখলাম অ্যারেস্টেড হতে। আপনাকে তো কোনোদিন পুলিশের ধারে কাছেও যেতে দেখিনি। আদিনাথদা বললেন, নির্মল চুপ করো, এসব কথা এখানে আলোচনা করা চলে না। শুধু এইটুকু বলে রাখছি, আমাকে শিগগিরই আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, তাই আমি ধরা দিইনি। নির্মল তবু চিৎকার করে বলল, ও তো গত 1 বছর ধরে শুনছি, কিন্তু আমার যে হাত ভাঙল, আবার পুলিশের খাতায়ও নাম উঠে গেল, তার কি হবে? নির্মল সকলের দিকে ফিরে বলল, জানিস মাইরি, আমার বাবা হাউ হাউ করে কাঁদছেন। আমার বাবার অফিসে আমার চাকরি পাবার কথা ছিল, আর আমাকে কেউ চাকরি দেবে? কমিউনিস্ট হিসেবে একবার কেউ মার্কা মারা হয়ে গেলে পুলিশ রিপোর্টে তখন কারোর চাকরি হয় না, চাকরি পেলেও চলে যায়। কিন্তু নির্মল কলেজ থেকে বেরোবার আগেই চাকরি নিয়ে মাথা ঘামাচ্ছে বলে ওর সম্পর্কে আমাদের একটু করুণা হলো। যদিও শুনেছি নির্মলের বাড়ির অবস্থা খুব খারাপ, ওর বাবা শিগগিরই রিটায়ার করবেন। তবে চাকরির মতন একটা সামান্য ব্যাপারের জন্য ভয় পেয়ে নির্মল আজ এখানে এসে এরকম চেঁচামেচি করছে, এটা আমাদের মোটেই পছন্দ হলো না। যত সময় যাচ্ছে ততই নির্মল মাথা বেশি গরম করছে। রাগলেও যে এত মুখ খারাপ করে আমরা জানতাম না। নির্মল কিছু না বললে ওর নির্যাতনের জন্য আমরা ওকে সহানুভূতি জানাতাম, তার বদলে ও সকলের বিরক্তি আকর্ষণ করতে লাগলো। শেষ পর্যন্ত নির্মল যখন শালা, হারামির বাচ্চা ইত্যাদি শুরু করলো, তখন আদিনাথদা উঠে পড়লেন। আমাদের কয়েকজনকে বলে গেলেন, ওর মাথা ঠান্ডা হলে আমার সঙ্গে পার্টি অফিসে দেখা করতে বলো। আদিনাথদা চলে যাবার পর বীরেশ্বর ও আর কয়েকটি ছেলে নির্মলের কাঁধে হাত দিয়ে বলল, এই একটু বাইরে চল, কথা আছে, এখানে চেঁচামেচি করে লাভ কি? আমহার স্ট্রিটের একটা গলির মধ্যে ডেকে নির্মলকে একটা দেয়ালের সঙ্গে ঠেসে দাঁড় করিয়ে বীরেশ্বর জিজ্ঞেস করল, তোকে মাথা খারাপ হয়ে গেছে? তুই আদিনাথদাকে চ্যালেঞ্জ করছিস? নির্মল বলল, কেন, আদিনাথদা কোন লাটের মাঠ যে তাকে কিছু বলা যাবে না? আমি মাটিতে পড়ে গেলুম, তা দেখেও সে পালালো। বীরেশ্বর প্রচণ্ড একটা ঘুষি মারল নির্মলের মুখে। ভাঙা হাতখানা উঁচু করেই নির্মল আটকাতে গেল, পারল না। রক্ত গড়িয়ে এলো ওর কষ বেয়ে। আরেকখানা ঘুষি খেয়ে নির্মল মুখ নিচু করল। তারপরে আবার লাল টকটকে চোখ তুলে বলল,
তোদের আমি দেখে নেব। ঠিক আছে ঠিক আছে, দেখে নিস। এর পরের মাসেই নির্মল একটা আলাদা পার্টি খুলে ফেলল। তারপর আস্তে আস্তে কংগ্রেসের দালাল হয়ে পড়াশুনোয় ছেড়ে দিল নির্মল। আমরা ওকে দেখলে এড়িয়ে যাই। আমার ছাত্র রূপ একদিন আমাকে বলল, মাস্টারমশাই, আজ কিন্তু পড়ানো হয়ে গেলে চলে যাবেন না, ছোট মা আপনাকে বসতে বলেছেন। কেন? ছোট মা আপনার সঙ্গে দেখা করবেন। সেই কথা শুনে প্রথম থেকেই এমন উত্তেজনা বোধ করতে লাগলুম যে পড়ানোতে আর মন বসাতেই পারি না। ঘন ঘন ঘড়ি দেখি। আজকে একটু তাড়াতাড়ি পড়ানো শেষ করলে খারাপ দেখাবে। এই বাড়িতে সময়ের কড়াকড়ি কিছুই নেই। অনেকদিন আমার ব্যস্ততা থাকলে 40-45 মিনিট পড়িয়েও চলে যাই। তবু আজ আমি কিছুতে নিজের মুখে বলতে পারলাম না যে এবার পড়া শেষ। একসময় দরজার পাশ থেকে এক মহিলা বললেন, আসতে পারি? আমি এমন শশব্যস্ত হয়ে উঠলাম যে টেবিল থেকে একটা বই ও কলম পড়ে গেল। তক্ষুনি সে দুটো তুলব না উঠে দাঁড়িয়ে নমস্কার করব বুঝতে না পেরে একটা হাস্যকর অবস্থায় রইলাম। রূপের ছোট মা বললেন, আপনি বসুন। তিনি নিজেও বসলেন একটি চেয়ারে। হাত দিয়ে কোলের কাছের শাড়ি প্লেন করলেন। তারপর হাসি মুখে তাকিয়ে রইলেন আমার দিকে। এ বাড়ির কোনো মহিলাকে আমি এত কাছাকাছি আগে কখনো দেখিনি। শুনেছি এখানে এখনো পর্দা প্রথা মানা হয়। মেয়েরা বাইরের লোকের সঙ্গে কথা বলেন না। সেই জন্যই আমি অত্যন্ত বেশি সংকুচিত হয়ে রইলাম। মহিলা কিন্তু অত্যন্ত সাবলীল। এমনকি কলেজের মেয়েরাও নতুন কারোর সঙ্গে আলাপের সময় যেটুকু জড়তা প্রকাশ করে, এর মধ্যে তার চিহ্ন মাত্র নেই। ধনী পরিবারের বধূদের সাজগোজের আতিশয্য সম্পর্কেও আমার মনে একটা ধারণা ছিল, কিন্তু এর সঙ্গে তার কিছুই মেলে না। ইনি পরে আছেন একটি লাল পাড় সাদা শাড়ি, হাতে দুগাছা চুড়ি, বাঁ হাতের অনামিকায় একটি আংটি, গলা ও কান খালি, মাথার চুল ছড়িয়ে আছে পিঠের ওপরে। সব মিলিয়ে কি সুন্দর রে বাবা, দম আটকিয়ে আসে যেন। গায়ের চামড়া মোমের মতন নরম ও মসৃণ, টলটলে চোখ দুটির দৃষ্টি কি আশ্চর্য কোমল। মনে মনে আমি ওর দিকে তাকিয়ে আছি অপলক। আসলে আমি সৌজন্যবশত ঈষৎ মুখ নিচু করে রয়েছি। একবার মাত্র দেখলেই এরকম মুখ আমার মনের চিত্রশালায় সংগৃহীত হয়ে যায়। তখন আমি না তাকিয়েও দেখতে পারি। আমার ভেতরটা বড় বেশি রূপের জন্য কাঙাল। হঠাৎ আমার মনে পড়ে যায় আমার জামায় একটা বোতাম নেই। সারাদিন চটি পরে ঘোরার জন্য আমার পা দুটো ধুলোময়। আমি এত সৌন্দর্যের কাছাকাছি বসে থাকার অযোগ্য। কেন মুখের ঘামটুকু অন্তত একটু আগে মুছে নিইনি? এখন কি বোঝা যায়? আমি নিজে থেকে কোনো কথা বলতে পারলাম না। উনি নিজেই বললেন, আপনাদের ব্যাঘাত সৃষ্টি করলাম না তো? আমি বললাম, না না। আমার ছাত্র বলল, আমাদের পড়া হয়ে গেছে, ছোট মা আমি যাই। উনি বললেন, যাও, চন্দনের মাকে বলে দিও ঠিক 8:30টায় দাদাবাবুর ওষুধ দিতে হবে। তারপর উনি আমার দিকে হাসি মুখে আবার চেয়ে রইলেন। পূর্ণ চোখ মেলে বললেন, আপনার সঙ্গে গল্প করতে এলাম। কিন্তু আলাপ তো একতরফা হয় না। রাজ্যের লজ্জায় এসে আমার জিভের ডগায় ভর করেছে। ওয়েলিংটন স্কোয়ারের মিটিংয়ের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতেও আমি এত নার্ভাস হইনি। তাছাড়া কি কথা বলবো? আমি তো ওর সম্পর্কে কিছুই জানি না। উনি বললেন, আমি কখনো কোনো কবিকে দেখিনি। খুব ছেলেবেলায় একবার শান্তিনিকেতনে গিয়েছিলাম। তখন রবীন্দ্রনাথের সঙ্গে কথাও বলেছিলাম, কিন্তু আমার ভালো করে সেসব কথা মনে পড়ে না। বিয়ের পর অনেক দিন লখনৌতে ছিলাম তো। তারপরে সেদিন যখন শুনলাম খোকার মাস্টারমশাই একজন কবি, আমি মরমে মরে গিয়ে বললাম, না না, আমি বিশেষ কিছুই লিখিনি। এই সামান্য দু একটা, আমি কবিতা লিখি বটে, কিন্তু আমি কি কবি? কবি বলতে যাদের বোঝায় সেসব উচ্চ আদর্শের মানুষ, বাল্মীকি, কালিদাস, রবীন্দ্রনাথ, তারা কোথায় আর আমি কোথায়? আমি আপনার 2টো কবিতা পড়েছি। আপনার কোনো বই আছে? না। আচ্ছা, আপনি যে লিখেছেন মুক্তি পিপাসু এক অরণ্য,
এর ঠিক মানেটা কি? অতিরিক্ত লজ্জা হঠাৎ আমার সব লজ্জা কাটিয়ে দেয়। অসহায়তার শেষ সীমায় এসে মানুষ যেমন আচমকা সাহসী হয়ে ওঠে। আমি মুখ তুলে সোজাসুজি তাকিয়ে বললাম, দেখুন, নিজের কবিতা বিষয়ে আমার কোনো কথা বলতে খুব লজ্জা করে। তাছাড়া আমি জানি আমি এখনো কিছুই লিখতে পারি না। খোকার মতন আপনি আমাকেও পড়াবেন? আমি শুধু কবিতা পড়ব। আমি? হ্যাঁ, ধরুন সপ্তাহে 3 দিন। আমি বাংলা ভালো করে কখনো পড়তে পারিনি। আমি কি আপনাকে পড়াতে পারবো? কেন? আপনার সময় নেই? আপনি আমাকে কবিতা পড়ে পড়ে শোনাবেন, তাই নিয়ে আলোচনা করবেন। সারাদিন আমার তো কোনো কাজ নেই। দেখুন না, এত বড় বাড়ি, সব সময় নিঝুম হয়ে থাকে। আমি কি যে করব এত সময় নিয়ে? আমি কবিতা পড়তে খুব ভালোবাসি, কিন্তু নিজে নিজে সব তো বুঝি না। আপনি তো ফরাসি ভাষা জানেন। সেও খুব সামান্য, চর্চা নেই তো। আপনি যদি চান আমি আপনাকে পড়াবার জন্য একজন খুব ভালো লোক ঠিক করে দিতে পারি। আমাদের এই কলেজের একজন প্রফেসর। উনি মুচকি হেসে বললেন, কেন? আমাকে বুঝি আপনার পছন্দ হচ্ছে না? ছাত্রী হিসেবে আমি বুঝি? আমি ব্যস্ত হয়ে বললাম, না না, সে কথা নয়। আমি আমার অযোগ্যতার কথা ভেবে বলছিলাম। আমি তো পরীক্ষায় পাশ করার মাস্টারমশাই চাইনি। এবাড়ির মেয়েরা বা বউরা অনেকে ওস্তাদজির কাছে গান বা বাজনা শেখে। মাস্টারমশাই রেখে পড়াশুনো করার রেওয়াজ নেই। কিন্তু আমার তো গানের গলা নেই। আমি বললাম, আপনার গলার আওয়াজ ভারী সুন্দর। সুন্দর কথাটা উচ্চারণ করতে পেরে আমার বুকটা অনেক হালকা হয়ে গেল। অনেকক্ষণ থেকেই আমার বুকের মধ্যে এই শব্দটা বেরিয়ে আসার জন্য আকুলি বিকুলি করছিল। আসলে আমি বলতে চাইছিলাম, আপনার সব কিছুই সুন্দর। সহজাত আভিজাত্যে উনি এই প্রশংসা বাক্যের কোনো প্রতিবাদ করলেন না। একটুক্ষণ সময় নিয়ে তারপর বললেন, আপনি আমার নাম জিজ্ঞেস করেননি। আমার নাম সুদেষ্ণা। আমি বোধহয় আপনার সমবয়সীই হব। সারাদিন কথা বলার মতনও কারুকে পাই না। আপনি আমাকে পড়াতে চান না? আপনি যদি বলেন। আজ নিশ্চয়ই আপনার অনেক দেরি করিয়ে দিলাম। কাল আবার আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আপনি বিরক্ত হননি তো? না না, কি আশ্চর্য। এই ঘটনাটা বিস্তৃতভাবে বর্ণনা করলাম তার একমাত্র কারণ, এটা একটা মরীচিকার মতন। সব মানুষের জীবনেই নিশ্চয়ই এরকম দু একটা দুর্বোধ্য মরীচিকা আসে। এতে জীবনের পরিচিত নিয়মগুলো উল্টাপাল্টে যায়। তার পরের দিন তো দূরের কথা, ওই বাড়িতে আমি আরও 6-7 মাস পড়িয়েছিলাম, কিন্তু আমার ছাত্রের ছোট মা ওই সুদেষ্ণা দেবীর সঙ্গে আমার আর কোনো দিন কথা হয়নি। উনি আর নেমে আসেননি নিচে, একটা খবরও পাঠাননি। এমন হতেই তো পারে যে অল্পবয়স্ক মাস্টারের কাছে ওর পড়াশুনো করার প্রস্তাবটা বাড়ির কারোর মনোপুত হয়নি। কিন্তু আমাকে একটা খবর দেওয়া কি উচিত ছিল না? তাতে অসুবিধা ছিল কি? অবশ্য এরপরে বাড়ির কারোর ব্যবহার আমার প্রতি একটুও পাল্টায়নি। মাঝে মাঝে আমি আমার ছাত্রের দিকে উৎসুকভাবে তাকিয়ে থাকতাম, যদি সে কিছু বলে। বলেনি, আমিও জিজ্ঞেস করিনি। সুদেষ্ণা দেবীকে আর একদিন মাত্র দূর থেকে দেখেছিলাম বাগানে। আরও কয়েকজন মহিলা ছিলেন সেখানে। স্পষ্ট মনে হলো আমাকে দেখেই যেন উনি মুখ ফিরিয়ে নিলেন, চলে গেলেন মর্মর মূর্তির আড়ালে। আমি সেদিন অত্যন্ত আহত ও অপমানিত বোধ করেছিলাম। এরকম ব্যবহারের মানে কি? একবার আমাকে স্বর্গে তুলে আবার ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। আমার মনে হলো পৃথিবীর যেখানে যা সৌন্দর্য, সব কিছুরই সৃষ্টি হয়েছে শুধু আমাকে কষ্ট দেবার জন্য।